আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। স্যার, আপনি এখানে? শ্রেয়া বিস্ময় লুকিয়ে ধীর স্থির ভঙ্গিতে নম্র গলায় প্রশ্নটা করল। তোর্যের মুখভঙ্গি ঠিক ঠাউর করতে পারছে না সে। দুই চোখ ঢেকে আছে কালো সানগ্লাসে, কিন্তু বুঝতে চাইছে, কারণ কারো দৃষ্টি নাপুছের সামনে আহম্মকের ন্যায় দাঁড়িয়ে থাকাটা ওকে ভীষণ অস্বস্তিতে ভোগায়, ভেতরে ভেতরে নিদারুণ যন্ত্রণার সৃষ্টি করে। এখনও ঠিক এমন হচ্ছে, হাত পা কাঁপছে, হাঁটু মুড়ে সড়কে বসে যেতে ইচ্ছে করছে, বড় বড় শ্বাস মুক্ত হচ্ছে প্রকৃতিতে নাসারন্ধ্র গলিয়ে। এসবের জন্য দায়ী একমাত্র গাড়িতে বসে থাকা সুদর্শন পুরুষ তুর্য স্যার। কেমন নিরাপত্তা পালন করছে লোকটা। শ্রেয়া একবার ভাবলো আবারও প্রশ্ন করবে কিনা, কিন্তু ওকে আর কষ্ট করতে হয়নি। চোখ থেকে সানগ্লাস খুলে তুর্য নিচের অপর পাশের দরজা মেলে দিল, গম্ভীর স্বরে বলল, কাম ইনসাইড শ্রেয়সী। তবদা খেয়ে গেল শ্রেয়া। প্রথম প্রশ্নের জবাব নেই, অন্য কিছু বলল না, একদম সোজা গাড়ির মধ্যে ঢুকে যেতে বলছে। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, এক পাও এদিক সেদিক করল না। ওর সেই নির্লিপ্ততা দেখে তুর্য রেগে মেগে বলল, তুমি কি বয়রা? কানে শোনো না, গাড়িতে আসো, প্রিয়দের বাসায় যাবে, একসাথে যাই। শ্রেয়া তড়িৎ গতিতে নতমস্তক তুলে চাইল, চমকিত কণ্ঠস্বর তার। আপনাকে কে বললো আমি প্রিয়র বাসায় যাব? তুর্য বিস্তর হাসল, সাবলীল কণ্ঠে বলে উঠল, গাধা তুমি হতে পারো, আমি নই। কথাটা শ্রবণ নালীতে পৌঁছনোর সাথে সাথেই শ্রেয়া ক্ষিপ্ত দৃষ্টিতে তাকালো। গাধা? গাধা বলে সংজ্ঞায়িত করলো ওকে? এই ছেলে ওকে ব্যঙ্গ না করলে কি শান্তি পায় না? কোনো স্যার নিজের স্টুডেন্টের সাথে এমন করে? শ্রেয়ার মানসপটে মুহূর্তেই উদয় হলো স্যার ছাত্রীকে গাধা বলতেই পারে। তবুও মানতে নারাজ সে, কিন্তু স্বভাবতই চুপচাপ নীরব চরিত্রের অধিকারিণী সে। ছোট থেকেই শিখেছে কেউ কেটে ফেললেও নিজের নিশ্চুপ চরিত্র দিয়ে মানুষটাকে বুঝিয়ে দিতে হবে, আমি আপনার মতন উগ্র নই। 8 বছর বয়সে এতিমখানায় এসে একা একা এতগুলো বছর পার করা সহজ ছিল না, বরঞ্চ কঠিন সাধ্য ছিল। প্রতিনিয়ত মধ্যরাত্রিতে ফুপিয়ে ওঠা অভ্যেসে পরিণত হয়েছিল। চক্ষু আয়নায় ভেসে উঠত মায়ের বিভৎস রক্তাক্ত লাশটা, বাবার নিজ থেকে করা সেই আত্মহত্যা। খালা ফুপি কারো বাড়িতে ঠাঁই না পেয়ে পুরো এক রজনী ছোটোখাটো এক ভাঙাচোরা চায়ের দোকানে প্লাস্টিকের বস্তা দিয়ে বানানো ছাউনির নিচে কাটিয়ে দেওয়ার চেষ্টা। সেই রাতটা কি সুন্দর ছিল? মোটেও না। এক দানব খুবলে খাওয়ার জন্য উদ্যত হয়েছিল, ক্রমশ এগিয়ে এসে স্পর্শ করতে চেয়েছিল রাতের ঘুটঘুটে আধারে। 8 বছর বয়সী সেই বাচ্চা মেয়েটা নিজের পবিত্র অঙ্গে কারো লোলুপ দৃষ্টি আটকাতে ব্যর্থ হলেও ছোঁয়া হতে নিজেকে রক্ষা করেছে। মদখোর মাতাল ব্যক্তির হাত থেকে নিজেকে রক্ষা করতে ছুটতে ছুটতে এসে মুখ থুবড়ে পড়েছিল আজকের চেনা এই এতিমখানার দুয়ারে। হাত পা কেটে রক্ত ঝরছিল, ছোট ছোট চুল বেয়ে গড়িয়ে যাচ্ছিল জল, গায়ের সাদা জামাটা কর্দমাক্ত হয়ে এলোমেলো বিশ্রী অবস্থা। সারা দিন না খেয়ে শরীর হেলে পড়ে সড়কে, উঠতে চেয়েও আর পারেনি। একটা বয়স্ক লোককে দৌড়ে আসতে দেখে ও হাত বাড়ায়। পরক্ষণেই ছোট মস্তিষ্কে হানা দেয় ওই লোকটার মতো করে এই লোক ওর দেহে বাজে স্পর্শ মাখিয়ে দিবে হয়তো। শেষ রক্ষা পাবে না ভেবে কাঁপা কাঁপা কণ্ঠস্বরে অস্ফুট ডেকে ওঠে মা বলে। দু চোখের পাতা এক হয়, নতুন এক ভোরে আবিষ্কার করে নিজেকে এতিমখানার কোনো এক কক্ষের 4 দেওয়ালের মাঝে। গাড়ির হর্নের তীব্র আওয়াজে শ্রেয়া নড়ে চড়ে উঠল, দৃষ্টি মেলে তাকালো তুর্যের দিকে। মনে পড়ল তুর্য তো আয়ুষের ভাই, আজ তো ওদের প্রিয়দের বাড়িতে যাওয়ার কথা। শ্রেয়ার তৎক্ষণাৎ মনে পড়ল রাশিদা বলেছিল প্রিয়র শ্বশুর বাড়িতে কে নাকি সর্ষে ইলিশ ভীষণ পছন্দ করে। এতিমখানা থেকে ফিরে যেন সে রেঁধে দেয়, কারণ প্রিয় মায়ের কাছে ওর সর্ষে ইলিশ রান্নার এতই প্রশংসা করেছে, সবাই চায় শ্রেয়সী আজকের মতন বিশেষ একটা দিনে এটা রান্না করুক। মেহমান সব এসে গিয়েছে হয়তো। শ্রেয়া ভাবলো এখন দ্রুত যেতে হবে। তুর্য তখন সাধছে সুযোগটা কাজে লাগানো উচিত, কিন্তু আবার কেমন যেন অনুভব হচ্ছে
তুর্যের সান্নিধ্যে এক অন্যরকম অনুভূতি জাগ্রত হয় মন মাঝারে। অনুভূতিরা হৃদয় স্থলের পুরো পথ ধরে ছোটাছুটি আরম্ভ করে। মনে পড়ে পরপুরুষের সন্নিকট তার নিষিদ্ধ। আনত স্বরে বলল, আমি অটো রিক্সা ধরে চলে যাব স্যার, আপনি যান। তুর্যের রাগে চোয়াল ফুলে ওঠে, দাঁতে দাঁত চেপে বলে উঠল, আর একটা কথা বললে গাড়ি দিয়ে ধাক্কা মেরে হসপিটালাইজড করব। শ্রেয়া ভরকে গেল। চক্ষুদ্বয়ের আকার বড় হয়ে এলো। হুট করেই গলায় শুষ্ক অনুভব করে তুর্যের এহেন ক্রোধান্বিত স্বরে মনে হলো এই দাঁতে দাঁত চেপে বলা স্বর পরিচিত, অতীব পরিচিত, কিন্তু সঠিক মনে করতে পারল না শ্রেয়া। কথা না বাড়িয়ে গাড়িতে গিয়ে উঠে চুপচাপ ভঙ্গিমা বজায় রেখে পাশের সিটে বসা পুরুষকে ভয় মিশ্রিত স্বরে ডাকে, স্যার। বলো শ্রেয়সী। আবারও শ্রেয়সী ডাক। শ্রেয়ার অন্তঃস্থলে কম্পন ছড়িয়ে পড়ে। কেন তুর্য ওকে এই নামে ডাকে? সবাই শ্রেয়া ডাকে, তাহলে স্যারও কেন ছোট করে ডাকে না? শ্রেয়সী কেন ডাকতে হবে তার, তাও আজ মিস অর মিসেস বিহীন? শ্রেয়া যখন চিন্তা ভাবনার অতল সাগরে নিমজ্জিত, তখনই তুর্য ওকে ডাঙায় টেনে তুলল। বলল, মিস অর মিসেস ডাকতে ডাকতে মুখ ব্যথা হয়ে গিয়েছে। ভাবলাম সম্পর্কে তুমি আমার ছাত্রী, ছাত্রীর জন্য মিস অর মিসেস সম্বোধনের প্রয়োজন বোধ করছি না। আর এখানে কি করছিলে? গাড়ি স্টার্ট দিতে দিতে তুর্য প্রশ্ন করে। শ্রেয়া সূক্ষ্ম নিঃশ্বাস ছাড়ল, ভেজা কণ্ঠে প্রতি উত্তর করল, এতিমখানে এসেছিলাম স্যার। তাৎক্ষণিক তুর্য ঘাড় বাঁকিয়ে এতিমখানার মরিচা আক্রমণ করা লোহার গেটটার দিকে নজর নিক্ষেপ করল। ভ্রুযুগল কিঞ্চিত ললাট ছুঁয়ে গেল নিমেষেই। শ্রেয়ার উদ্দেশ্যে লৌহস্বরে জিজ্ঞেস করল, তুমি এখানে থাকতে? শ্রেয়া বাহিরের দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে স্মিত হাসে, বলে, জি স্যার। তুমি জানো এটা কার মালিকানাধীন? মাথা নাড়াই শ্রেয়া, মোলায়েম কণ্ঠে বলল, চৌধুরী বাড়ির, ফাতেমা চৌধুরীর নামে এটা। তুর্যের অথর কার্নিশ জুড়ে সুপ্ত হাসি। এটা যে ওদের এবং ফাতেমা চৌধুরী ওর দাদি, সেটা শ্রেয়া জানে না। সেটা বুঝতে পারল। কথা না বাড়িয়ে গাড়ি চালানোতে মন দিল সে। শ্রেয়া জানালার দিকে মুখ করে ভাবনায় মগ্ন। ওকে তুর্যের সঙ্গে দেখলে মানুষ তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করবে, মিথ্যা রটাবে। তাই বাড়ি থেকে কিছু দূরত্বে নেমে পড়তে হবে। তাছাড়া সামনে দিয়ে যাওয়া যাবে না, এতে ঘর ভর্তি মেহমানের মুখোমুখি হতে হবে নিশ্চিত। যাদের কখনো দেখেনি, চেনে না, তাদের সাথে অকস্মাৎ একদম সম্মুখে পড়ে যাওয়ার ব্যাপারটা বড্ড বেশি পীড়া দেয়। এক্ষেত্রে শ্রেয়া ঠিক করলো ও প্রিয়দির বাড়ির পিছন দরজা দিয়ে ঢুকবে। পুরো রাস্তা কারোর সাথে কারো কথাবার্তা বিনিময় হয়নি। শ্রেয়া নিস্তব্ধ থাকলেও ইচ্ছে ছিল অঢেল স্যারের সাথে পড়া সম্পর্কিত কথা বলার। চুপ করে থাকাটা স্যারকে অসম্মান করা ঠিক ছিল ওর নিকট। কিন্তু তুর্যের গাম্ভীর্য কঠিন মুখভঙ্গি চোখে বিদ্ধেই যা বলবে ভেবেছিল, তা যেন খোলা গগনপটে পাড়ি জমিয়েছে। অবশেষে প্রায় মিনিট 20 পেরিয়ে এলো প্রিয়দের বাড়ির নিকটস্থে। শ্রেয়া মাথায় ঘোমটা টেনে দ্রুত গতিতে বলে উঠল, স্যার গাড়ি থামান। গাড়ি থেমে যায়। শ্রেয়ার দিকে গাঢ় দৃষ্টিতে তাকাই তুর্য, দৃষ্টি প্রশ্নসূচক। তার চোখে পড়তেই শ্রেয়া আমতা আমতা করে বলে, আসলে আমি পেছন গেট দিয়ে যাব। ধন্যবাদ আপনাকে স্যার, আল্লাহ হাফেজ। বাক্যগুলো উচ্চারণ করে 1 মিনিটও স্থির থাকলো না শ্রেয়া। গাড়ি থেকে নেমে চলে গেল অবিলম্বে। একটিবার ফিরে পর্যন্ত তাকালো না মেয়েটা। কিছু বলার সময় কিংবা সুযোগ কোনোটাই দিল না অপর মানুষটাকে। তুর্যের কপালে শিরা উপশিরা ভেসে উঠল, চোখ দুটো জ্বলে উঠল দপদপ করে। হাত মুঠো করে বুঝে ফেলল নেত্রদয়, ক্রোধে আওড়ালো, বেয়াদ্দব মেয়ে। প্রিয়দের বাড়ির কাঠামো ঠিক জমিদার বাড়ির মতন। লম্বা করিডোর পেরিয়ে প্রিয়র রুমে যেতে হবে। 2 দিকে 2টো সিঁড়ি, বসার ঘর একতলার এক কর্নারে। বেশ বড় বসার ঘরটা। ওইখান হতে বাহিরে কেউ চলাচল করলে অথবা রান্নাঘরে গেলে দেখা যায় না, কারণ লম্বা প্রশস্ত দেওয়াল আর দরজা একদম কর্নারে। দরজায় না দাঁড়ালে এদিকটার দেখা মেলে না। শ্রেয়া পিছন দরজা দিয়ে ঢুকে সোজা রান্নাঘরের দিকে অগ্রসর হলো। ওকে দেখে নতুন জামদানি শাড়ি পরিহিতা রাশেদা এগিয়ে এলেন। প্লেটে হরেক রকমের নাস্তা সাজাচ্ছিলেন তিনি ব্যস্ত হাতে।
সাথে কাজের মহিলা ও প্রিয়র মামি। শ্রেয়াকে দেখে রাশেদা মুখ গোমরা করে বললেন, এত দেরি করে এলি? এই বুঝি বান্ধবীর প্রতি ভালোবাসা? ও তোর জন্য এখনো রেডি না হয়ে বসে আছে, বলছে তোর সাথে তৈরি হবে। এর আগে তুফান হয়ে গেলেও নিচে নামবে না, অথচ ওর শ্বশুর বাড়ির সবাই বসে আছে বসার ঘরে। তাড়াতাড়ি যা মা। সর্ষে ইলিশ রাঁধবুন আন্টি? ওটা রাতে করিস, তোর কাকা বলেছে আজ জোর করে হলেও সবাইকে রেখে দিবে। প্রায় 1 বছর পরে এসেছেন ওনারা, এখন যা। আচ্ছা। শ্রেয়া রান্নাঘর থেকে বেরিয়ে এলো। তারই পাশে উপরে যাওয়ার সিঁড়ি, আবার বসার ঘরের পাশ দিয়েও ধাপে ধাপে সিঁড়ি উপরের দিকে গিয়েছে। ওই পাশের সিঁড়ি বাছাই না করে রান্নাঘরের পাশেরটা যাওয়ার জন্য বাছাই করলো শ্রেয়া। প্রথম সিঁড়িতে পা রাখতেই কদিনের মুখস্থ স্বর কর্ণভেদ করলো। চক্ষু ফিরিয়ে তাকালো সেদিকে। তোর্য কানে মোবাইল ধরে গম্ভীর কণ্ঠে কথা বলে চলেছে। শ্রেয়া নজর সরিয়ে দিল। চলে যেতে নিয়ে নিজের অজান্তেই আবারও দৃষ্টি গেল সেদিকটায়। নিমেষেই স্থবির হয়ে পড়ে, কারণ অপর পাশের ব্যক্তিও চেয়ে তার দিকে তির্যক নেত্রে। কয়েক সেকেন্ডে থমকে গেলেও শ্রেয়া নিজেকে সামলে দ্রুত পদে ছুটে আসে প্রিয়র রুমে। এসেই মাথায় হাত। মেয়েটা গায়ে কালো একটা শাড়ি জড়িয়ে মুখে আধার নামিয়ে বসে আছে নিশ্চিন্তে। বুঝতে বাকি নেই তীব্র রাগের ফল। শ্রেয়া ব্যাগ থেকে আকাশি রঙের এমব্রয়ডারি কাজ করা একটা 3 পিস বের করে ছুট লাগালো ওয়াশরুমে। গোসল সেরে বেরিয়ে আসতেই প্রিয় উঠে দাঁড়ালো। শাড়ি ঠিক করে ওর কাজিনদের বলল জলদি মেকআপ করে দিতে। এতে হতবাক হতবম্ব এক একজন। এই তো কিছুক্ষণ আগেও মেয়েটা রেডি হতে নারাজ, অথচ এখন শ্রেয়া সেজে গুছে তৈরি হতেই কি ফুরফুরে মেজাজে সাজছে। এত ভালোবাসা বান্ধবীর জন্য? রাশেদা তড়িঘড়ি করে এলেন, জানালেন এখনই প্রিয়কে নিয়ে নিচে যেতে। আয়ুষ নিষেধ করে দিয়েছে শ্রেয়াকে যেন এখন মেহেরিমা চৌধুরীর মুখোমুখি না করে, তাহলে লঙ্কা কাণ্ড বাধ্যে মিনিট খানেক সময়ও ব্যয় হবে না। কথা মতো নিল না নিচে ওকে। অন্যান্য কাজিনদের সঙ্গে নিচে গেল। ত্রিহা ওকে নিজের পাশে বসিয়ে কপালে চুমু খেলো। অত্যন্ত পছন্দ তার প্রিয়কে। ছেলের বউকে আদরে ভরিয়ে রাখবে নিজের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। কিছু সময় প্রিয়কে বড়দের মাঝে রেখে একটা সময় ত্রিহা বলল, আয়ুষ, তুর্য, আয়ুষী তোরা বাহিরে গিয়ে ঘুরে দেখ। এতক্ষণ বড়দের মাঝখানে থেকে হাঁসফাঁস অবস্থা ছিল আয়ুষের। মায়ের আদেশ পেয়ে চটজলদি প্রিয়র আঁচল ধরে বেরিয়ে আসলো। আয়ুষ ও তুর্য গেল ছাদে। তন্মধ্যে প্রিয়র কাছ থেকে আয়ুষী চলে গেল ওর এক কাজিনের সাথে বাহিরে বাগানের দিকে। এটাই মুখ্য সূচক, যতই কাছে যাবে ততই তো দূরত্ব ঘুচবে। নিজের এই কথাটাই আমল থেকে শ্রেয়াকে এক প্রকার জোর করে নিয়ে এলো ছাদে। আয়ুষ ও তুর্য ভার্সিটি বিষয়ক কথায় মশগুল ছিল। হুট করে ওদের হুড়মুড়িয়ে ছাদে প্রবেশ করায় চক্ষুদয় চলে গেল ওদের দিকে। তুর্য ঠোঁট বাঁকিয়ে বলল, যা, বউ নিয়ে ছাদের অপর পাশে কেটে পড়। আয়ুষ মাথা চুলকে হাসার চেষ্টা করল। প্রিয়র কাছাকাছি যেয়ে উপস্থিত দুজনের অলক্ষ্যে চোখ রাঙিয়ে হাত টেনে নিয়ে গেল ওকে ছাদের আর এক দিকে। এদিক হতে ওই পাশ দেখা যায় না। আয়ুষ রাগান্বিত স্বরে বলে উঠল, শ্রেয়াকে এনেছো কেন রে লতিফ? প্রিয় ফুঁসে ওঠে, আমি লেট লতিফ? আনবো, 1000 বার আনবো, তাতে তোমার কি? কি একটু সময়ের দাম দেওয়া শিখেছে অমনি আমাকে লেট লতিফ ডাকে? এখানে কেউ আছে? ওরা যদি কাছাকাছি না আসে তাহলে তুর্য ভাই আমার শ্রেয়ার মায়াময়ী রূপ কেমনে দেখবে? কিন্তু কোনো কিন্তু না। আয়ুষীকে আমার এক কাছে নিয়ে গিয়েছে, আর সাথে কি মুরব্বীরা আসবে? চিল, 4 চোখ লেকচারার, চিল। প্রিয়র কথায় ফিক করে হেসে দিল আয়ুষ। শক্ত করে বুকে জড়িয়ে ধরল ওর নরম দেহখানি। এই মেয়েটার মাঝে শান্তি খুঁজে পাই আয়ুষ। তার অশান্ত মন শান্ত করার একমাত্র উপায় হিসেবে কাজ করে মেয়েটা। তুর্য নিষ্পলক চোখে দূরের রাস্তার দিকে চেয়ে আছে। প্রিয় এখানে এনে এমন পরিস্থিতিতে ফেলে দিবে টের পেলে ভুলেও পা বাড়াতো না শ্রেয়া। পা দুটো ফ্লোরে আঁকড়ে ধরে রোবট হয়ে যেত, তবুও আসতো না। চলে যাওয়ার নিমিত্তে পা ফেলতেই কর্ণগোচর হয় তীক্ষ্ণ স্বরের প্রশ্ন, পাগলের মার খেয়েছেন কখনো?
মুহূর্তেই থরথর করে কেঁপে উঠল শ্রেয়া। সেই কাঁপুনি তীব্র গতিতে ছড়িয়ে পড়ে শিরায় শিরায়, অঙ্গ প্রত্যঙ্গে। গ্রীষ্মকালেও বিনা বার্তায় শীতের আগমন ঘটল যেন। তুর্য রাস্তা থেকে দৃষ্টি সরিয়ে এনে শ্রেয়ার দিকে ঘাড় বাঁকিয়ে চাইল। মেয়েটার ফর্সা মুখে বিন্দু বিন্দু ঘাম তার চক্ষু এড়ালো না। কপালে বলিরেখার ভাঁজ ফুটে উঠল। স্পষ্ট কণ্ঠে জিজ্ঞেস করল, কি হয়েছে শ্রেয়সী? এদিকে এসো। শ্রেয়ার পা চলছে না, ছাদের মেঝেতে আটকে গেছে যেন দুই পা। দেহে অল্প পরিমাণ শক্তিটুকুও অবশিষ্ট নেই। গলা উঁচিয়ে বলতে চাইল, স্যার আমি পাগল, ভয় পাই, খুব ভয় পাই, আমাকে ডাকবেন না স্যার। কিন্তু তুই অথর আলগা হলো না কিঞ্চিত মাত্র। মাথায় বারংবার চেকে বসতে শুরু করে বিবাহের প্রথম রাত্রের সেই বিষাক্ত স্মৃতিটুকু। মনে হলো এখনো দুটো শক্ত হাত ওর গলা চেপে ধরেছে, হুঙ্কার ছেড়ে বলছে, খুন করব তোকে। শ্রেয়ার শরীর কাঁপলেও মনটা শক্ত রাখার প্রয়াস চালালো। কতকাল কাটাবে এই পাগলের প্রতি ভয় নিয়ে? এই ভয়ই তো ওর জীবনের সকল সুখ কেড়ে নিয়েছে, নিঃস্ব করে দিয়েছে ওকে। সেদিন নববধূ বেশে স্বামী পাগল জেনে পুরনো ক্ষত দগদগে না হলে ভয় কাজ না করলে কখনো এই শহর ছাড়তে হতো না। জীবন চিরকালের জন্য একা হয়ে যেত না। এই একটা ভয় কুড়ে কুড়ে খাচ্ছে ওর ভেতরটা। পুনর্বার ডাকলো তুর্য। সন্দেহাতীত দৃষ্টিতে তাকিয়ে রইল অনর। না কাউকে বুঝতে দিবে না শ্রেয়া নিজের দুর্বলতা। মনের জোরে এগিয়ে গেল তুর্যের দিকে। দাঁড়ালো মাঝে বিস্তর দূরত্ব রেখে। তাও অনায়াসে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে দুজনের কাছ হতে ভেসে আসা সুগন্ধি। একজনের ভেজা সিক্ত চুল থেকে শ্যাম্পুর করা গন্ধ, অপরজনের সুঠাম দেহ হতে পারফিউমের ঘ্রাণ। মিলেমিশে একাকার হয়ে দুজনের নাসারন্ধ্র প্রবেশ করছে অবলীলায়। হুট করে কেমন অনুভূত হলো শ্রেয়ার। দূরত্ব বাড়িয়ে দিল কিঞ্চিত। তুর্যতা অবলোকন করে হাসল, মৃদু হাসি। শ্রেয়া উন্মুক্ত অম্বরে একবার তাকালো। রোদের তেজে চোখ জ্বালা করে উঠল ওর। চোখের মণিকোঠা জলে টইটম্বুর হয়ে ওঠে। আবছা আবছা অন্ধকার ভিড় জমালো চারিদিকে। শ্রেয়া বুঝতে পারে দিবাকর তার চাহনি পছন্দ করেনি, তাই তো রশ্মি ছুঁড়ে ভস্য করতে চাইল ওর কাজল মাখা আখি যুগল। তুর্য বাহিরে বের হলে পকেটে টিস্যু রাখে নিজের সঙ্গে সর্বদা। শ্রেয়ার মুখভঙ্গি পদক্ষেপ সবটাই সে লক্ষ্য করল। একটা টিস্যু বাড়িয়ে দিয়ে বলে, চোখের পানি মুছে নাও, ঠিক হয়ে যাবে। পরবর্তীতে ভুলেও আকাশের দিকে এমন করে তাকাতে যেও না, চোখের ক্ষতি হবে। তখন চাইলেও আপন কারো মুখ দেখার তৃষ্ণা কখনো মিটবে না তোমার। চোখ দুটো ভালো রাখো, হয়তো তোমার গাঢ় দৃষ্টিতে কারো ছবি আঁকা বাকি এখনো। তুর্যের কথা শুনে শ্রেয়া বিস্মিত হয়। কেমন রহস্যময় ঠেকল শেষোক্ত বাক্যটা। সত্যিই তো ওর অনেক তৃষ্ণা নিজের স্বামীর চেহারাটা এক নজর দেখার, কিন্তু তা কখনো পূরণ হবে না। শ্রেয়া এত বছরে এটাও জানতে পারল না কেমন আছে পাগল মানুষটা। সুস্থ হয়েছে কি, আর হলেও কি ওদের বিয়ের কথা জানে? এমন শত শত প্রশ্ন শ্রেয়ার মস্তিষ্কে কিলবিল করতে থাকে প্রতিদিন প্রতিক্ষণ। আর ভাবতে পারল না শ্রেয়া। খুবই সতর্কভাবে তুর্যের হাত থেকে টিস্যুটা নিতে গেল, তবুও ঘটে গেল এক অসতর্ক কাণ্ড। শ্রেয়া অপ্রতিভ হয়ে পড়ল। তরঙ্গ খেলে গেল শরীরের ভাঁজে ভাঁজে। টিস্যু নিতে গিয়ে ওর বৃদ্ধাঙ্গুল ছুঁয়ে দিল তুর্যের ঘনিষ্ঠ আঙ্গুল। তুর্য স্পর্শ অনুভব দূরে থাক লাগেওনি এমন ভাব করে সামনের দিক দৃষ্টি নিবদ্ধ করে। শ্রেয়া অতিশয় চমকে আড়ষ্ট। এত নির্লিপ্ততা! ক্ষণে ক্ষণে মুখের আদল পরিবর্তনের ক্ষমতা রাখে এই লেকচারার। চোখ ঠিক হলে সামনে তাকাও শ্রেয়সী। সবুজ বালিকার ন্যায় শ্রেয়া প্রিয়দের বাড়ির পেছনের রাস্তায় চক্ষু মেলে তাকালো। দুই পাশে সারি সারি বিভিন্ন কাঠের গাছ, মাঝে পিচ ঢালা রাস্তা। সেই রাস্তার কিনারায় জীর্ণ শীর্ণ দেহ, রুক্ষ ও অবিন্যস্ত চুলের নোংরা কাপড় পরিধানকারী একজন লোক বসে আছে। সবচেয়ে অবাক কাণ্ড হচ্ছে সেই লোককে একদল বাচ্চা কাচ্চা ব্যঙ্গ করছে লাগাতার। কেউ কেউ আবার পাথর নিক্ষেপ করছে। লোকটাও পাথর নিয়ে বাচ্চাগুলোর দিক ছুটে যাচ্ছে। এতেই ভো দৌড় বাচ্চাগুলোর। শ্রেয়া শুষ্ক কণ্ঠনালী গড়িয়ে বেরিয়ে এলো, পাগল। তুর্য নিরলস ভঙ্গিতে সাই দিয়ে বলল, তাই মনে হচ্ছে।
তাই তো তোমাকে জিজ্ঞেস করলাম কখনো পাগলের মার খেয়েছো কিনা। আমি একবার খেয়েছিলাম ছোটবেলায়, সময়টা তখন স্কুল জীবনের। বাসর রাতে স্বামী মারতে যাচ্ছিল, আবার মার খেয়েছে কিনা? প্রশ্নটা শ্রেয়ার নিকট অত্যন্ত হাস্যকর ঠেকল। আবার বিস্তর হাসিও ঠোঁটে ফুটতে চাইছে তুর্য স্যারের পাগলের হাতে মার খেয়েছে শুনে। আগ্রহ নিয়ে বলল, তারপর কি হলো স্যার? তুর্য কপাল কুঁচকে তাকালো, তীর্যক নেত্রে চেয়ে বলল, তারপর আমি তোমাকে বলতে অনাগ্রহী। এত বড় অপমান! শ্রেয়ার ভীষণ রাগ হলো। কেন জিজ্ঞেস করতে গেল এই ছেলেকে? ও তো প্রথম দিন থেকেই জানতো এই ছেলে নিজেই একটা পাগল, নয়তো সামান্য পানি পড়া নিয়ে সরি বলার পরও এত রিয়াক্ট করতো নাকি? আজব লোক। শ্রেয়া চলে যাবে, আর এক মুহূর্তও থাকবে না এখানে। তুর্যের সান্নিধ্য মানে সেকেন্ডে সেকেন্ডে শরীরে কম্পনের ছড়াছড়ি। অদ্ভুত হলেও এটা আঁচ করতে পেরেছে সে তুর্যের কথাবার্তা ওর অভ্যন্তরে দাফন করতে চাওয়া অতীতের স্মৃতি জাগ্রত করে বাড়িয়ে দেয় ভয়ের মাত্রা। আর ভুলেও তার ধারে কাছে আসা যাবে না। আজ ওরা থাকলে সারাক্ষণ রুমে থাকার পণ করল শ্রেয়া। নড়বে না এক পাও। এই মুহূর্তে এখান থেকে প্রস্থান ঘটাতে পারলেই হাঁপ ছেড়ে বাঁচবে। শ্রেয়া বলল, আসি স্যার। কথাটা বলে আবারও তুর্যের উত্তরের অপেক্ষা করল না। গটগট পায়ে ছাদের দরজা অবধি আসতেই কর্ণগহ্বরে পৌঁছল তুর্যের ব্যথাতুর আর্তনাদ। আহ! শব্দ শুনল বিশদ, তবে তা খুবই ক্ষীণ ছিল। ইচ্ছে না থাকা সত্ত্বেও আর্তনাদে ঘুরে তাকালো শ্রেয়া। নিমেষে ওর হৃদয়ের গতি নিয়ন্ত্রণ হারা হয়ে পড়ে। মুখশ্রী রক্ত শূন্য ফ্যাকাশে রূপ ধারণ করে। নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে দিকবিদিক শূন্য হয়ে দৌড়ে এলো তুর্যের কাছাকাছি। হাতটা স্পর্শ করতে চেয়েও করল না। সম্মুখের মানুষটার ফর্সা হাতের উপরিভাগ ছিলে রক্ত ঝরছে। হাত থেকে দৃষ্টি উপরের দিকে তুলল শ্রেয়া। তুর্যের মুখের পানে উজ্জ্বল চেহারাটা অনুজ্জ্বল মলিন বিবর্ণ। এই তো এখনই রৌদ্রোজ্জ্বলে চকচক করছিল মুখটা। শ্রেয়া আর্তস্বরে বিচলিত কণ্ঠে বলে উঠল, স্যার কিভাবে কাটলো? রক্ত ঝরছে। ঝরুক। নির্বিকার অভিব্যক্তি তুর্যের। ঝরুক মানে? পাগল আপনি? মৃদু চেঁচিয়ে উঠল শ্রেয়া। তুর্যকে রেখে ছুটে এলো প্রিয়র রুমে। পুরো রুম তন্ন তন্ন করে ফার্স্ট এইড বক্সটা খুঁজে বের করে পুনরায় ছুটল ছাদে। তড়িৎ গতিতে ছুটবার তরুণ অবস্থা কাহিল ওর। এমনিতেই শরীর মন দুটোই দুর্বল, শক্তিহীন। কাল থেকে অনবরত ছোটাছুটির উপর দিন রাত কাটছে। তাতেও শ্রেয়ার দুঃখ নেই। সকল কষ্ট মনের দুয়ারে এসে থেমে চাই ওকে দুর্বল রাখতে। যত চাই শক্ত নারী হতে মন ততই ওর বিরোধিতা করে। এই যে এখন তুর্যের রক্তাক্ত হাত দেখে ওর মন খারাপ হচ্ছে। ফার্স্ট এইড বক্সটা তুর্যের দিকে এগিয়ে দিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, স্যার ব্যান্ডেজ করে নিন। তুর্য ক্রুদ্ধ দৃষ্টিতে চেয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে শ্রেয়ার প্রস্তাবটা। মুখ ফিরিয়ে নিয়ে বলল, প্রয়োজন নেই, যাও এখান থেকে। শ্রেয়া এক চুলও নড়েনি। নিশ্চল থেকে উসখুস করে বলে উঠল, প্রয়োজন আছে। আপনার হাত থেকে ছুঁয়ে ছুঁয়ে রক্ত পড়ছে। তুর্যের রাগের মাত্রা আকাশ ছুঁয়ে ফেলল। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে বেশ জোরেই চেঁচিয়ে উঠল, আমি বলেছি আমার সাহায্য লাগবে, আর কেমন সাহায্য করছো? ডান হাত কেটেছে, বাম হাতে ব্যান্ডেজ করতে পারবো? গাধা কোথাকার। শ্রেয়া বিমূঢ়তায় বাঘ হারা। খুঁতখুত করতে করতে এগিয়ে গিয়ে তুর্যের রক্তাক্ত হাতটা আলগাভাবে ছোঁয়ার চেষ্টা করল, কিন্তু সক্ষম হলো না সে। ওর অভ্যন্তর চিৎকার করে বাধা দিয়ে যাচ্ছে ক্রমশ স্পর্শ করতে। কিছু বাধা মানতে নেই, বিশেষ করে যে বাধা অতিক্রম করলে পরোপকার হয়। সমস্ত ভালো মন্দ নিষেধাজ্ঞা দূরে ঠেলে একটুখানি স্রেফ একটু স্পর্শ করলো হাতটা। কিন্তু তুর্য ছাড়া মেরে ছাড়িয়ে নিল। কড়া গলায় বলল, একদম না, যাও তুমি। এত রাগ ভালো না স্যার। শ্রেয়ার প্রতিবাদী কণ্ঠস্বর। শ্রেয়া ছাদের রেলিংয়ের উপর বক্সটা রাখল, নিজের হাতটা মেলে ধরে বলল, দিন স্যার, হাতটা দিন। রক চটার স্বভাবটা না হয় পরে দেখাবেন।
ততক্ষণে প্রিয় ও আয়ুষ উপস্থিত। তুর্য হাতটা রাখল শ্রেয়ার হাতের ওপর। এমন দৃশ্য চোখে বিদ্ধেই আয়ুষ ও প্রিয় একে অপরের মুখ চাওয়াচাই সেরে নিল। ইচ্ছে হলো না কাছে যেতে, কিন্তু তুর্যের হাতে রক্ত দেখে নিজেদের আটকাতেও পারল না। আয়ুষ বিচলিত কণ্ঠে বলে উঠল, কি হয়েছে ভাই? শ্রেয়া রক্ত পরিষ্কার করে সাদা ব্যান্ডেজ হাতে জড়িয়ে নিচ্ছিল। আয়ুষের ব্যগ্র স্বরে লজ্জায় কাছুমাছু হয়ে গেল মুখখানা। সমস্ত বদন লজ্জার আবরণে ঢেকে যায়। অপ্রস্তুত হাতে তুর্যের ব্যান্ডেজ কোনো মতে সেরে প্রিয়র পাশে দাঁড়িয়ে পড়ল। আয়ুষ হাতটা ধরতে নিলেই তুর্য সরিয়ে ফেলল। নত মস্তকে থাকা শ্রেয়ার পানে চেয়ে রাশভারী গলায় বলল, স্পর্শ নিষেধ আয়ুষ। পরক্ষণেই গলার স্বর স্বাভাবিক করল, দেখলে এভাবে দেখো, ধরার কি দরকার? তুর্য হাত নেড়ে ছেড়ে দেখালো। তার কার্যকলাপে হতবাক আয়ুষ উদ্যোগী হয়ে জিজ্ঞেস করল, কাটলো কিভাবে? ইশারায় পাশের লেবু গাছটা দেখায় তুর্য। ভালোই বড়সড় একটা গাছ, টপ থেকে ডালপালা বেরিয়ে ছড়িয়ে আছে। কাঁটাগুলো অনেক বড় বড়, লেবুও ধরেছে অনেক। এটার পাশে দাঁড়িয়েছিলাম, ভুলবশত হাত গিয়ে লেগে গিয়েছে। আমি নিচে যাই। কথাটা বলে থামল তুর্য। কপালে সূক্ষ্ম ভাঁজ ফেলে শ্রেয়ার দিকে তাকালো স্থির অবিচল দৃষ্টিতে। শ্রেয়া হকচকিয়ে চায়। কি মোহনীয় দৃষ্টি তুর্যের। সে চোখ সরিয়ে বেসামাল ভাবে এদিক সেদিক তাকাতে থাকে। তুর্য দুর্বোধ্য হাসল, বলল, ধন্যবাদ আয়ুষের শালি সাহেবা। তুর্য চলে যেতেই প্রিয় হেসে মিনমিন করে বলল, আয়ুষের শালি আপনার বউ দুলাফাই। বাক্যটা এতই নিচু স্বরে আওড়ালো, শ্রেয়ার কর্ণপাত তো দূর ও বুঝতেই পারেনি প্রিয়র দুই ওষ্ঠ নড়ছে। সে তো অন্য চিন্তায় নিমগ্ন, নিমজ্জিত। খুব বেশি জোরে ছাড়া না মারলে লেবু গাছের কাঁটায় হাত লেগে এত গভীরভাবে চামড়া ছিলে রক্তপাত হওয়ার কথা না। নিশ্চয়ই জোরে লেগেছে। আয়ুষের চিন্তা কমানোর নিমিত্তে হয়তো তুর্য ভুল বাক্য সাজিয়েছে। এটাই হবে। প্রিয় ফ্যাসাদে পড়ে গেল। রুমের দরজায় উকি দিয়ে দেখে ওর রুমে আয়ুষী। শ্রেয়া ওর মায়ের রুমে গিয়েছে। আপাতত রাশেদার ডাকে। এখন যদি শ্রেয়া ও আয়ুষী মুখোমুখি হয়ে যায়, ভেবেছিল যে করেই হোক আজ এদের ভাগিয়ে দিবে। আয়ুষও চেষ্টা করেছে, কিন্তু পারল কই। উল্টে ওর বাবা মা ধরে বেঁধে রেখে দিয়েছে। আবার অন্যদিকে ভয় হচ্ছে মেহেরিমা চৌধুরীর চোখে শ্রেয়া পড়ে যায় কিনা। খানিক বাদেই সবাই দুপুরের খাওয়ার ডাক পড়বে। শ্রেয়াকে নিচে যেতে আটকাতে পারলেও এখান থেকে গায়েব করা অসম্ভব ব্যাপার। চিন্তায় যখন মাথার চুল ছিঁড়ে ফেলার উপক্রম, আয়ুষী বিছানা ছেড়ে টুপ করে চলে এলো ওর সামনে। ভাবি ডেকে টেনে রুমে নিয়ে গেল। শ্রেয়াকে ডেকে প্রিয়র আম্মু আয়ুষের জন্য বানানো আন্টিটা দেখালেন। খুশিতে গদগদ হয়ে বললেন, এটা ভালো হবে না রে মা, প্রিয়কেও দেখাইনি। ওর তো আবার তোর পছন্দসই জিনিসই ভালো লাগে, তাই ভাবলাম তোকে একবার দেখাই, ঠিক আছে? অনেক সুন্দর আন্টি, আমি এখন যাব? হ্যাঁ হ্যাঁ, আর শোন, একটু পরে লাঞ্চের জন্য ডাকা হলে প্রিয়কে নিয়ে নিচে চলে আসিস। মেহমান আছে ভেবে লজ্জা পাস না আবার। শ্রেয়া ঘাড় হেলিয়ে পড়ল। আচ্ছা। ও রুম থেকে বেরোতে নিবে তার পূর্বেই প্রিয়র মামি রুমে ঢুকলো, সাথে দুজন মহিলা। চেনা দুটো মুখ দেখে ভূতল কেঁপে উঠল শ্রেয়ার। 3 বছর, পাক্কা 3 বছর পর কিছু সময়ের পরিচিত হওয়া মানুষের চেহারা দেখল। শ্রেয়া হতবম্ব, কিং কর্তব্য বিমূঢ়। সামনের মানুষ দুজনেরও একই হাল। প্রিয়র মা হাসি মুখে এগিয়ে এসে বললেন, হ্যাঁ, আপনারা এখানে? শ্রেয়া, ওনারা প্রিয়র শাশুড়ি ও চাচি শাশুড়ি। অকস্মাৎ কিছু সত্য সামনে এলে মেনে নেওয়া কঠিন সাধ্য হয়ে পড়ে। হারিয়ে যায় বাক শক্তি। ত্রিহা চৌধুরী শ্রেয়াকে কিছু বলতে যাবে, তখনই ওনার হাত চেপে ধরে কঠিন দৃষ্টি নিক্ষেপ করলেন মেহেরিমা সকলের অলক্ষ্যে অপচরে। শ্রেয়া হতবাক, চোখ তুলে তাকাতে অবধি পারছে না। মাথায় হাজারো রহস্য উন্মোচনের খেলা চলছে। প্রিয় পর্যন্ত জানে না ওর অতীত। চৌধুরী বাড়ির সঙ্গে সম্পর্কের কথা তাহলে তার পরিবার জানবে কেমন করে?
বুঝলো যথেষ্ট স্বাভাবিক থাকতে হবে ত্রিহা ও মেহেরিমা চৌধুরীর সামনে। তবে ওর ভিতরে তীব্র হতে তীব্রভাবে আক্রমণ করছে একটা কথা, একটা সত্য, এবং তা হলো তুর্য স্যারি তার সেই পাগল স্বামী তুর্য চৌধুরী। পোশাক দ্বারা আবৃত পিঠ বেয়ে ঘাম নেমে যাচ্ছে নিচের দিকে, একটু আধটু ভিজিয়ে দিচ্ছে আকাশি রঙের জামাটাও। রাশেদা মেহেরিমার দিকে চেয়ে হাসি হাসি মুখ করে বললেন, হাসুন আপা, দাঁড়িয়ে আছেন কেন? আর ও প্রিয়র বান্ধবী, আমার আরেকটা মেয়ে। শ্রেয়ার চোখ ছলছল করে উঠল। প্রিয়র মায়ের এই আপন পরিচয় দেওয়াটা ওকে বরাবরই অবাক করে। মনে হয় এই মহিলার ভালোবাসাটা ভেজালবিহীন, কোনো প্রকার স্বার্থ লুকায়িত নেই। অথচ সামনে অতি দামি বেশভূষায় হাজির মানুষটার সম্পর্কে ওর শাশুড়ি, যিনি একদিন ওকে চৌধুরী বাড়ির গেটের সামনে দাঁড় করিয়ে বলেছিল, এতিম মেয়ে গড়ে তুলেছি ছেলের অসহায় জীবন দেখে, কিন্তু তুমি আশানুরূপ কাজ করনি। এই না যে আমি এতিমদের পছন্দ করি না, কিন্তু তুমি আমার ছেলের অযোগ্য। তেতো হলেও সত্য, পাগল হয়েও যে ছেলে তোমার দিকে চোখ তুলেও তাকায়নি, সুস্থ থাকলে ধারে কাছেও ঘেঁষতে দিত না, আর সেই তুমি কিনা সবার সামনে আমার ছেলেকে পাগল প্রকাশ করে তুচ্ছ করে চলে গেলে। একবার গিয়ে দ্বিতীয়বার ফেরার মুখ তুমি রাখনি। রূপা কেমন করে বুঝবে স্বর্ণের কদর? তুমি তো রূপাও হতে পারোনি। সবাই তোমাকে ক্ষমা করলেও আমি তোমাকে ক্ষমা করে ঘরে তুলব না। আমার ছেলে আমার প্রাণ, আর সেই প্রাণকে তুচ্ছ করেছো তুমি। শ্রেয়া কাল বিলম্ব না করে সালাম দিয়ে রুম ত্যাগ করে। রুম থেকে বেরিয়ে ছুটে যায় ছাদে। একপাশের দেওয়ালে পিঠ এলিয়ে চোখ বুজে নেয়। নিমেষেই তপ্ত নোনতা জল গড়ায় ফোটায় ফোটায়। নীরবে নিঃশব্দে কান্না। কিছু দুঃখ হঠাৎ অনাকাঙ্ক্ষিতভাবে পাওয়া কিছু খুশি মিলে অশ্রুরূপে ঝরছে। ভাঙা গলায় বলল,